আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কমার্স প্রো এর পক্ষ থেকে আরেকটি নতুন লাইভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শুরু হবে। সবাই দ্রুত একটু লাইভটি শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শুরু হবে। আজকে হচ্ছে এইচএসসি অ্যাকাউন্টিং ক্লাস 2। সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেবেন এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দেবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদের ক্লাসটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আশা করি সবাই ক্লাসে যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করতে পারি। আজকে হচ্ছে আমাদের এইচএসসি অ্যাকাউন্টিং ক্লাস 2। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ এবং সিকিউ সলভ করব। আশা করি সাউন্ড থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার আছে এবং সব কিছু বোঝা যাচ্ছে। তো হ্যাঁ, এখন আশা করি স্ক্রিনে সব কিছু দেখা যাচ্ছে। তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। ব্যাংক সমন্বয় বিবরণী, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার জন্য দুইটি পদ্ধতি আছে। গত ক্লাসও আমি বলেছি। একটি হচ্ছে একক জের, আরেকটা হচ্ছে দ্বৈত জের। এখন গত ক্লাসে লাইভ নিতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমার মাথা একটু গরম ছিল, যার কারণে ভিডিওর কিছু অংশের মধ্যে আমি একক জেরকে
একতরফা এবং দ্বৈত জেরকে ভুলে দুতরফা বলে বলছি, সবাই এটা একটু কারেকশন করে নিবে। আমাদের ব্যাংক সমন্বয় দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে একক জের আর একটা হচ্ছে দ্বৈত জের। তো এখন আমরা আজকে একক জের এবং দ্বৈত জেরের নিয়মটা একটু রিভিউ দিব, এরপরে আমরা আমাদের এমসিকিউ সলভ তারপর সিকিউ সলভে চলে যাব। তো একক জের, একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় তৈরি করার টেকনিকটা হচ্ছে আয় ব্যয় চিহ্নিত করা। আমি গত ক্লাসে কিন্তু আয় ব্যয় চিহ্নিত করার সূত্রগুলো, এই যে সূত্রগুলো বলেছি। সবাই যদি ক্লাসটা না করে থাকো, গত ক্লাসটা যদি কেউ না করে থাকো অবশ্যই করে নেবে। আমি এগুলো নিয়ে বিস্তারিত বলেছিলাম, আজকে জাস্ট রিভিউ দিয়ে দিচ্ছি। তা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় তৈরি করার সময় আমার নগদান বই অনুসারে ব্যাংক জমা অথবা পাস বই অনুসারে ব্যাংক জমা যদি উদ্দীপকে দেওয়া থাকে, ব্যাংক জমা অতিরিক্ত, আবার বলতেছি, নগদান বই অনুসারে ব্যাংক জমা অথবা পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, এই দুইটা কথা সেম কথা। তো এই দুইটা যে কোনো একটা যদি উদ্দীপকে থাকে শুরুতে, তাহলে আমি আয়গুলো যোগ করব আর ব্যয়গুলো বিয়োগ করব, আয় যোগ করব ব্যয় বিয়োগ করব। তাহলে আমি কি পাবো? এই যে পাস বই অনুসারে ব্যাংক জমাটা পাবো। যদি নগদান বই অনুসারে ব্যাংক জমা কোশ্চেনে দেওয়া থাকে, আয় যোগ ব্যয় বিয়োগ করলে আমি পাস বই অনুসারে ব্যাংক জমা পাবো। কারণ আয় ব্যয়টা আমি কিভাবে নির্ণয় করবো গত ক্লাসে বলেছি। পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত যদি দেওয়া থাকে, পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকলে আয় যোগ ব্যয় বিয়োগ করলে, আয় যোগ এবং ব্যয় বিয়োগ করলে আমি নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্তটা পেয়ে যাব। এবার কোশ্চেনে যদি পাস বই অনুসারে ব্যাংক জমা দেওয়া থাকে অথবা নগদান বই অনুসারে ব্যাংক জমা দেওয়া থাকে, দুটোটাই কিন্তু সেম কথা। ব্যয় বিয়োগ যোগ করবো, আয় বিয়োগ করবো, ব্যয় যোগ আয় বিয়োগ করবো করলে আমরা পাস বই অনুসারে ব্যাংক জমা দেওয়া থাকলে ব্যয় যোগ আয় বিয়োগ করলে নগদান বই অনুসারে ব্যাংক জমা পাবো। আর যদি উদ্দীপকে নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকে, ব্যয় বিয়োগ আয় ব্যয় যোগ আয় বিয়োগ, নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া আছে কোশ্চেনে, ব্যয় যোগ করব আয় বিয়োগ করব, তাহলে আমরা পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত পাবো। ঠিক আছে, এটা হচ্ছে একক জেরের সূত্র। আর দ্বৈত জেরের সূত্রটা কি আমরা একটু দেখতেছি। আমরা হচ্ছে আজকে জাস্ট আর একবার রিভিউ দিয়ে নিচ্ছি কিভাবে করব একক জের এবং দ্বৈত জেরটা। এখন দ্বৈত জের পদ্ধতিতে সূত্রটা হচ্ছে এরকম। দ্বৈত জেরের মধ্যে দুইটা ব্যালেন্স দেওয়া থাকবে, একটা হচ্ছে নগদান বই অনুসারে ব্যাংক জমা, একটা হচ্ছে পাস বই অনুসারে ব্যাংক জমা, দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকবে। এখন পাস বই অনুসারে ব্যাংক জমা বা ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা একই কথা। তো পাস বই অনুসারে ব্যাংক জমা আর নগদান বই অনুসারে ব্যাংক জমা দিত, এই দুইটার থাকলে এই দুইটার একটাই থাকবে। এই দুইটার সাথে কি করব আমরা? ট্রানজিটে জমা যোগ করব, পরিবহনের দিন বা ট্রানজিটে জমা। এটা মানে কি? আদায়ের জন্য জমাকৃত চেক, আমি কালারটা একটু ব্ল্যাক নিব, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এটা হচ্ছে কি? এটার সিনোনিম হচ্ছে পরিবহনাধীন বা ট্রানজিটে জমা। এটা যোগ করব, এটা যোগ করার পরে অপরিশোধিত বা বকেয়া চেক এটা বিয়োগ করব। এটা মানে কি? অপরিশোধিত বা বকেয়া চেকটা কি? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি, ইস্যুকৃত চেক যা উপস্থাপন হয়নি। তাহলে ইস্যুকৃত চেক যদি ব্যাংকে উপস্থাপন না হয় তাহলে সেটা হচ্ছে কি? ইস্যুকৃত বা বকেয়া চেক, এটা বিয়োগ করব। ঠিক আছে, এটা বিয়োগ করব। আর নগদান বই অনুসারে ব্যাংক জমা দেওয়া থাকলে এটার সাথে ডেবিট মেমোরান্ডাম বিয়োগ করব, ক্রেডিট মেমোরান্ডাম যোগ করব। এখন ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট মেমোরান্ডাম নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিল।
এটা সবাই দেখে নিবে। তাহলে এই যে দুইটা অ্যামাউন্ট পাবো, যোগ বিয়োগ করার পরে দুইটা অ্যামাউন্টই কি সমান হবে, ইকুয়াল হবে। যদি দুইটা অ্যামাউন্ট যদি ইকুয়াল হয় তার মানে আমার দুইটা অ্যামাউন্ট যদি ইকুয়াল হয়, দুইটা অ্যামাউন্ট যদি ইকুয়াল হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ম্যাথটা মিলে গেছে। তাহলে এই হচ্ছে একক জের এবং দ্বৈত জের বের করা সূত্র এবং শর্ট টেকনিক। আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। এটা জাস্ট আরেকবার রিভিউ দিলাম। এবং আজকের ক্লাসের পয়েন্টে আমরা চলে যাই। আজকের ক্লাসের পয়েন্টটা হচ্ছে আমরা প্রথমে এমসিকিউ সলভ করব। আমরা এমসিকিউতে চলে যাব। আজকের ক্লাসের পয়েন্টে আমরা এমসিকিউতে চলে যাব। আমরা প্রথমে কিছু এমসিকিউ সলভ করব। তো আমাদের 1 নাম্বার আজকের এমসিকিউটা হচ্ছে, এটা কালকে বলছি যে ইস্যুকৃত চেক উপস্থাপিত না হলে, এখন ইস্যু করছি আমি, একটা ইস্যু করব কাকে, পাওনাদারকে। আমি চেক ইস্যু করব অবশ্যই কাকে, পাওনাদারকে। এখন আমি পাওনাদারকে চেকটা ইস্যু করছি। এখন চেকটা যখন আমি পাওনাদারকে ইস্যু করছি, আমি নগদান বইয়ে আমার ব্যালেন্সটাকে, ব্যাংক ব্যালেন্সটাকে হ্রাস করছি, কিন্তু এখন চেকটা এখনো ব্যাংকে উপস্থাপনই হয় নাই। কিন্তু ব্যাংকে যেহেতু উপস্থাপনই হয় নাই, তার মানে ব্যাংক আমার ব্যালেন্সটাকে কিন্তু মাইনাস করে নাই, মানে হ্রাস করে নাই। তো যার কারণে আমার নগদান বইয়ের উদ্বৃত্ত, এই যে নগদান বইয়ের উদ্বৃত্ত কি থাকবে, কম থাকবে যেহেতু মাইনাস করে দিছে। কিন্তু ব্যাংক বইয়ের উদ্বৃত্ত বেশি থাকবে কারণ মাইনাস করে নাই। তার মানে আনসার 2 এবং 3 দুটোটাই কারেক্ট। কেন কারেক্ট? কারণ আমি যখন পাওনাদারকে চেক ইস্যু করছি, আমি কিন্তু আমার নগদান বইয়ে লিখে নিছি যে পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে, এই লেখাটা লিখে আমি টাকাটা মাইনাস করে দিছি। কিন্তু ব্যাংকে যেহেতু উপস্থাপনই হয় নাই, ব্যাংক তাহলে টাকাটা মাইনাস করে নাই, তাহলে আমি মাইনাস করছি, তা আমার ব্যালেন্স কম দেখাবে। আর ব্যাংক যেহেতু মাইনাস করে নাই, ব্যাংকের ব্যালেন্স বেশি দেখাবে। তাহলে আনসার হচ্ছে 2 এবং 3। এরপরটা, ব্যাংক সমন্বয় কখন তৈরি করা হয়? হিসাবকালে নির্দিষ্ট তারিখে। এটা মুখস্থ রাখতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? মিলকরণ বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? মিলকরণ করা। কোন দুইটা বইয়ের মিলকরণ? নগদান বই, হ্যাঁ, আর পাস বই বা ব্যাংক বই। তাহলে নগদান বই এবং কি পাস বইয়ের মধ্যে, এই যে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে মিলকরণ করাই ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য। আর এই যে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা কে তৈরি করে? আমানতকারী বা গ্রাহক। আমানতকারী গ্রাহক, এটা খুবই মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসতে পারে, আমানতকারী বা গ্রাহক ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে। ব্যাংক কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে না। এনএসএফ চেক কি? এনএসএফ চেক হচ্ছে আমি যখন আদায়ের জন্য কোনো একটা চেক ব্যাংকে জমা দিছি, সেটা যখন ব্যাংক প্রত্যাখ্যান করবে, ওটাকে কিন্তু এনএসএফ চেক বলে। ঠিক আছে, ওটাকে এনএসএফ চেক বলে। মানে জমাকৃত চেক প্রত্যাখ্যান, মানে আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান করলে ওটাকেই কি বলে? এনএসএফ চেক বলে। ব্যাংক সমন্বয় কিছু গুরুত্বপূর্ণ বেসিক আর একটু বাকি আছে, ওগুলো আমরা শেষের দিকে আলোচনা করব। আশা করি সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আশা করি সবাই বুঝতে পারতেছো। সবকিছু কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমরা একটু কমেন্ট বক্সে জানাবো সবকিছু কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আশা করি সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা একটু একটা কাজ করব, আরেকবার সবাইকে মেনশন দিয়ে দেব। আমরা একটু
আমরা একটু সবাইকে আরেকবার মেনশন দিয়ে দিব। আমরা একটু ওয়েট করি, সবাইকে একটু ক্লাসে জয়েন হওয়ার জন্য মেনশন করে দিই। আমরা একটু সবাইকে আরেকবার মেনশন দিয়ে দিব। আমরা একটু ওয়েট করব। আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই। আমরা আমাদের আবার ক্লাসে চলে গেছি। তো আশা করি এখন সবকিছু ঠিক আছে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা বলে নগদান বহিতে 2 বার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণী গড়মিলের কারণ বা পরিমাণ, আমাকে বলছে পরিমাণ, কারণ না, পরিমাণ কত হবে? আমি ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করছে বলে নগদান বহিতে 2 বার লিখে ফেলছি। এখন আমার গড়মিলের পরিমাণটা কত হবে? 500 টাকা। কেন? ব্যাংক সমন্বয় বিবরণী যেহেতু ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ করা হয়েছে 500 টাকা, তাহলে আমি এটা মাইনাস করব। আমি এখন 500 টাকা মাইনাস করার জায়গায় 2 বার লিখে ফেলছি। 500 টাকাটা 2 বার মাইনাস করে ফেলছি। আমি 500 টাকাটা যেহেতু 2 বার মাইনাস করে ফেলছি, তাহলে একবার যেটা বেশি মাইনাস করছি ওটাই হচ্ছে কি গড়মিল করবে, মানে 500 টাকা কম দেখাবে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্যটা কি? গড়মিলের কারণ নিরূপণ। আর এনএসএফ চেক কি? এটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি। জমাকৃত চেক প্রত্যাখ্যান। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ঠিক আছে, ব্যাংক কর্তৃক। এখন এটা একটু গুরুত্বপূর্ণ। এখন ব্যাংক যখন চার্জ ধার্য করবে তখন ব্যাংক বিবরণীতে মানে পাস বইয়ের মধ্যে কি করবে? ডেবিট করবে। কারণ ব্যাংক বিবরণী বা পাস বইয়ের মধ্যে, ব্যাংক বিবরণী বা পাস বইয়ের মধ্যে ডেবিট করা মানে মাইনাস করা। ডেবিট করা মানে মাইনাস করা। তাহলে আমি কি বলছি? ব্যাংক বিবরণী বা পাস বইয়ের মধ্যে ডেবিট করা মানে মাইনাস করা। আর আমরা কিন্তু লেখাটা মনে বুঝতে পারতেছি না। ডেবিট করা মানে মাইনাস করা, আর ক্রেডিট করা মানে প্লাস করা বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করা। এখন ব্যাংক যদি আমাকে চার্জ ধার্য করে, মানে আমার অ্যাকাউন্টে যদি ব্যাংক যদি চার্জ ধার্য করে, তাহলে অবশ্যই ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে। তার মানে হ্রাস পেলে কি করবে? ব্যাংক ডেবিট করবে। কিন্তু আমরা নগদান বইয়ের মধ্যে কি করি? আমরা নগদান বইয়ের মধ্যে কি করি? ক্রেডিট করি। কারণ নগদান বইয়ের মধ্যে ক্রেডিট মানে হ্রাস আর ডেবিট মানে বৃদ্ধি। ডেবিট মানে কি? বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? 1 এবং 2। তাহলে সঠিক উত্তর কি? 1 এবং 2। ডেবিট মেমোরান্ডাম কে প্রস্তুত করে? ব্যাংক। ক্রেডিট মেমোরান্ডামও কে প্রস্তুত করে? ব্যাংক। তাহলে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম এই দুইটা ব্যাংক প্রস্তুত করে। কে প্রস্তুত করে? ব্যাংক।
আর ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী এটা কে প্রস্তুত করে? আমানতকারী বা গ্রাহক, এটা ব্যাংক প্রস্তুত করে না। তাহলে আমানতকারী বা গ্রাহক ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। এই যে ব্যাংক বিবরণী মানে কি? পাসবই। এখন পাসবইয়ের কি বলছে? ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? আচ্ছা, এখানে বলছে ব্যাংক বিবরণী। আচ্ছা, এটা একটু ভুল দিছে কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা একটু ভুল দিছে। হ্যাঁ, এখানে হবে নগদান বিবরণী। হ্যাঁ, এখানে হবে কি? নগদান বিবরণী। নগদান বিবরণী মানে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক জমা। নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা বোঝায়। আর আমাকে কোয়েশ্চেন করছে ক্রেডিট উদ্বৃত্ত, কি বলছে? ক্রেডিট উদ্বৃত্ত তার মানে ব্যাংক জমা অতিরিক্ত। ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক জমা অতিরিক্ত। এখানে কোয়েশ্চেনটা একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। নগদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট পাশে লিপিবদ্ধ করা হয়। তাহলে ডেবিট পাশে ওই লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে যেগুলোর দ্বারা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। তাহলে নগদ ব্যাংকে চেক বা নগদ জমা করলে তাহলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এটা অবশ্যই ডেবিট পাশে লিখবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটার ফলেও আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এটাও ডেবিট পাশে লিখবে। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর করলে আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এটাও কিন্তু ডেবিট পাশে লিখবে। তাহলে অবশ্যই 1, 2, 3 তিনোটাই সঠিক উত্তর। তাহলে 11 নম্বরটাও আমরা বুঝতে পারছি। এবার আসি 12 নম্বরে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 20,500 টাকা। এটা একটা ম্যাথ। হ্যাঁ, আর এখানে শুধু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তাহলে একটা অ্যামাউন্ট দিছে, তার মানে এটা হচ্ছে একক জের পদ্ধতি। একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা এটা করব। আচ্ছা, এই যে লিখলাম 20,500 টাকা নগদান বই মোতাবেক। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা থাকলে আমরা জানি আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে। কারণ আদায়ের জন্য জমাকৃত 10,500 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে আমি আদায়ের জন্য জমা দিছিলাম, কিন্তু যেহেতু প্রত্যাখ্যাত করছে আমার ব্যয়, তাহলে এটা মাইনাস যাবে, এটা মাইনাস যাবে। এবার তাহলে বলছে ব্যাংক বিমাতে ব্যালেন্স কত হবে? তাহলে 20,000 থেকে 10,000 কত 500 চলে যাবে, তাহলে আর থাকবে 10,000 টাকা। এটা কি? পাসবই অনুযায়ী ব্যাংক জমা। তাহলে 10,000 টাকা হবে আনসার। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আনসার হবে একটা, যেহেতু লেনদেন তার 10,000 টাকা আনসার হবে। আচ্ছা, আমরা 13 নম্বরটা সলভ করব। নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে? তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে অথবা গড়মিলটা সমাধান করে নগদান বই এবং পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্ত নিয়ে। এটা আমরা জানি, বেসিকে বলেছিলাম। ব্যাংক জমাকৃত উত্তোলন বলতে বোঝায়। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বেসিক ধারণা আমরা এটা জানবো। নগদান বইয়ের একটু আমরা এটা দেখব। ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত দুইটা উদ্বৃত্ত থাকে। ডেবিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংক জমা, ভালো করে আমরা খেয়াল করব। ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, আর ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত। ঠিক আছে, ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে নগদান বইয়ের আমরা একটু ভালো করে এটা জিনিসটা দেখব। এই যে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা অতিরিক্ত, এটা তো বুঝছি। এবার আসবো পাস বইয়ের। কি বই? পাস বই। পাস বই বা ব্যাংক বিবরণী যেটা, এটারও ডেবিট একটা উদ্বৃত্ত থাকবে, একটা ক্রেডিট উদ্বৃত্ত থাকবে। ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, এখানে উল্টা। ঠিক আছে, এটা আমাদেরকে উল্টা মনে রাখতে হবে। ডেবিট উদ্বৃত্ত
সরি ক্রেডিট উদ্বৃত্ত, পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, আর ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত। কি বললাম? ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এই যে এটা আমরা বুঝতে পারছি যে পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত, ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা। এতটুকু যদি আমরা বুঝতে পারি, এই প্রশ্নটা আনসার খুব সহজে আমরা দিতে পারবো, খুব সহজে। তাহলে আমরা এটা দেখি, এখানে বলছে কি জমাতিরিক্ত উত্তোলন। তাহলে নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, তাহলে এটা আনসার হতে পারে। তারপর ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স মানে ব্যাংক জমাতে উত্তোলন, তাহলে সঠিক উত্তর 1 ও 2। 15 নাম্বারটা এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত থেকে বাদ দিতে হয়, কারণ আমরা কিন্তু বলছিলাম যে দ্বৈত জের পদ্ধতিতে, কি বললাম, দ্বৈত জের পদ্ধতিতে নগদান বই অনুযায়ী ডেবিট মেমোরান্ডাম বাদ দিতে হয়। তার মানে এটা অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হবে। আনসার এটা। এখন প্রশ্ন আসতে পারে শুধু নগদান বই কেন করব? কারণ এনএসএফ চেক মানে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান। এখন যেহেতু প্রত্যাখ্যান করেই দিছে ব্যাংক তো অলরেডি হিসাবটা করে ফেলছে, কিন্তু আমি করি নাই, তাই না আমি নগদান বই মানে আমানতকারীর বইয়ে ওই হিসাবটা করতে হবে, মানে বাদ দিতে হবে ওইটাকে। ঠিক আছে। ব্যাংক সমন্বয়ের উদ্দেশ্য কি? গড়মিলের কারণ জানা, মানে আমার কেন গড়মিলটা হচ্ছে এটার কারণটা জানাই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য। আমরা অলরেডি কয়টা 16টা কোশ্চেন শেষ করছি, আমাদের আরো অনেক কোশ্চেন আছে। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের ক্লাসের পিডিএফ প্রোভাইড করছে কোর্স টিকা, ওদের তরফ থেকে আমরা পিডিএফটা পেয়েছি। আচ্ছা, যাই হোক, 17 নম্বরটা আমরা একটু সমাধান করব। ব্যাংক কখন ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করে? আচ্ছা, আমি কালকে বলছিলাম ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করে মানে যে লেনদেনগুলো দ্বারা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে ওইটাই হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। আচ্ছা, ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়, তাহলে ব্যাংক আদায় করছে, তার মানে অবশ্যই সেটা কি ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু হবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, অবশ্যই আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এটাও ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু হবে। কিন্তু এখানে বলছে 3 নম্বরে ব্যাংক কর্তৃক পদেয় বিল পরিশোধ, এটার ফলে কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে, তাহলে এটা অবশ্যই ক্রেডিট মেমোরান্ডামে ইস্যু করা হবে না। তার মানে আনসার হচ্ছে কি 1, 2। বকেয়া চেক বলতে কি বোঝায়? এই যে আমরা কিন্তু দ্বৈত যে শর্ট টেকনিকে বলছিলাম বকেয়া চেক। হ্যাঁ, বকেয়া চেক মানে কি? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হওয়া, তাহলে আমরা অবশ্যই এটা পড়ছি। তাহলে আমাদের প্রায় অর্ধেক বেসিক কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। টুকটাক যেগুলো বেসিক জানা দরকার ওগুলো আমি বলে দিচ্ছি। ব্যাংক সমন্বয়ের উদ্দেশ্য, এটা বারবার পড়ছি, এটা যদি তারপরও আমরা না পারি তাহলে আর কিছু বলার নেই। ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার? ব্যাংকে কিন্তু 3 ধরনের হিসাব রাখা হয়, আমরা সবাই এটা জানি। ব্যাংকে কিন্তু 3 ধরনের হিসাব রাখা হয়। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে ব্যাংকে কি করা হয়, 3 ধরনের হিসাব রাখা হয়। আমরা একটু দেখি, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, আমরা একটু দেখব কারোর কোনো প্রশ্ন আছে কিনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে।
অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা আবার লাইভে ফিরে আসবো সবাই। আশা করি এখন সব কিছু ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। যে 21 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখব। যে ব্যাংক চার্জ 260 টাকা, নগদ বইয়ে ভুল কমে 620 টাকা ডেবিট করা হয়েছে। এখন ব্যাংক চার্জ সাধারণত কি করা হয়, নগদ বইয়ে ক্রেডিট করা হয়। এখন আমি করছি ডেবিট, তাহলে ক্রেডিট করার কথা 260, আমি ডেবিট করছি 620, তাহলে পার্থক্য হবে দুটোটার যোগফল কত, 880। তাহলে আশা করি বুঝতে পারছি পার্থক্যটা কত হবে, 880। কারণ এটা ক্রেডিট করার কথা ছিল, তাহলে ক্রেডিট করার কথা 260, আমি করছি ডেবিট, ডেবিটে করছি 620, তাহলে দুটোটাই পার্থক্য হবে না? কারণ ক্রেডিট দিকে 260 টাকা কম, আবার ডেবিট দিকে 620 টাকা বেশি, তাহলে পার্থক্য কত, 880 টাকা। ব্যাংকে আয়ের প্রধান উৎস কি, প্রদত্ত ঋণের সুদ। কারণ ব্যাংক কি করে, আমানতকারী থেকে টাকা সংগ্রহ করে ঋণ প্রদান করে, এবং ওই ঋণের সুদটাই হচ্ছে ব্যাংকের আয়ের উৎস। আমানতকারীর এখন হচ্ছে এখানে কোশ্চেনটা ছিল আমানতকারী ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করবে কোনটা। আচ্ছা, আমরা কিন্তু কালকে বলছিলাম ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম পড়ার সময় ডেবিট মেমোরান্ডাম ব্যাংক ব্যালেন্স হ্রাস করে, তাহলে সিম্পল এটা ডেবিট মেমোরান্ডামে হবে। যদি বলতো ব্যাংক টাকার পরিমাণ বৃদ্ধি করে, তখন হবে আনসার ক্রেডিট মেমোরান্ডাম। তাহলে এটা নিয়ে আশা করি কারোর সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা 23 নম্বর পর্যন্ত গেছি। 24 নম্বরটা, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1000 টাকা আমানতকারীর বইতে ডেবিট হবে। আচ্ছা, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে জাবেদা কি হয়, জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট। কি, ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক সুদ ক্রেডিট। কারণ ব্যাংক সুদ আয়, তাই আয়টা ক্রেডিটই হবে সবসময়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিট হবে কি, ব্যাংক হিসাব। তাহলে এগুলো হচ্ছে জাবেদা, এগুলো একটু সবার জানতে হবে। হ্যাঁ, ক্লাস শেষে আমরা আর একটু কিছু বেসিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারীর হিসাব বইতে জাবেদা দিতে হবে।
আচ্ছা, ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারী হিসাবে বইতে জাবেদা দিতে হবে? আচ্ছা, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, ডিপোজিট ইন ট্রানজিট, এটার নাম হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। এটার জন্য কিন্তু আমানতকারী হিসাব বইতে জাবেদা দিতে হবে না। বকেয়া চেক, ইস্যুকৃত চেক আদায় হয়নি, এটার জন্য কিন্তু আমানতকারী বইতে জাবেদা দিতে হবে না, কিন্তু এনএসএফ চেক এটার জন্য জাবেদা দিতে হবে। মনে রাখতে হবে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম এগুলোর জন্য কিন্তু আমানতকারী হিসাবে অবশ্যই জাবেদা দিতে হবে। এগুলো কিন্তু আমানতকারী কাজটা করে নাই, মানে ডেবিট মেমোরান্ডাম হচ্ছে কি বাদ দেওয়ার কাজটা, ক্রেডিট মেমোরান্ডাম হচ্ছে যোগ করার কাজটা করে নাই, তাহলে এটা মনে রাখতে হবে। আর ব্যাংকের ভুল, ব্যাংকের ভুল করলে অবশ্যই এটা ব্যাংকই জাবেদা দিবে, আমানতকারী কেন জাবেদা দিবে? তাহলে স্বাভাবিকভাবে এটা হবে না। আর এই দুটো আমাকে মনে রাখতে হবে, ডিপোজিট ইন ট্রানজিট এবং বকেয়া চেক, এই দুইটা ব্যাংকের ভুল, ব্যাংক জাবেদা দিবে, আমানতকারী জাবেদা দিবে না, এটা আমরা একটু মনে রাখবো। ডেবিট মেমোরান্ডাম ইস্যু করা হয়। আচ্ছা, ডেবিট মেমোরান্ডাম কখন ইস্যু করবে? যখন ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে, চার্জ ধার্য করলে হ্রাস পাবে ব্যাংক ব্যালেন্স, তাহলে এটা ডেবিট মেমোরান্ডাম ইস্যু করবে। ব্যাংক যদি সরাসরি পরিশোধ করে, এটাও কিন্তু ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে, তাহলে ডেবিট মেমোরান্ডাম ইস্যু করবে। চেক প্রত্যাখ্যান হলে, চেক যদি প্রত্যাখ্যান হয়, এটা এনএসএফ চেক, তাহলে এটাও ডেবিট মেমোরান্ডাম ইস্যু করবে। আমরা জানি এনএসএফ চেক হচ্ছে ডেবিট মেমোরান্ডামের অংশ, তাহলে আনসার হবে 1, 2, 3। আমরা একটা ম্যাথ পাইছি 27 এবং 28 নম্বর উদ্দীপকের মাধ্যমে করতে বলছে। এখানে বলছে জনাব বোরহানের হিসাব বই অনুযায়ী 2010 সালে 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত টাকা? 28,000 টাকা। অনুসন্ধানে দেখা যায় আচ্ছা কিছু লেনদেন দিছে, আমাকে বলছে কি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গড় মিলের পরিমাণ কত? আচ্ছা, গড় মিলের পরিমাণটা কত? 2,750 টাকার চেক ইস্যু করা, টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। আচ্ছা, আর 750 টাকা, তাহলে 2,750 আর 750, তাহলে কত হয়? 3,500 টাকা। তাহলে গড় মিলের পরিমাণ 3,500 টাকা, কারণ এই দুইটা লেনদেনই তো গড় মিল করছে, যেহেতু বলছে অনুসন্ধানে দেখা যায়, তাহলে গড়, এটা তো সহজ আছে। 27 নম্বরটা। এবার 28 নম্বর বলছে কি, এই যে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা কত, মানে একক যে পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলছে। এখন আমাদেরকে অঙ্ক করতে হবে। আচ্ছা, আমি সিম্পল অঙ্কটা করে দিচ্ছি। আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 28,000 টাকা। এখন 2,750 টাকার একটি চেক ইস্যু করছে, ব্যাংক উপস্থাপন হয়নি, তাহলে ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি, তাহলে এটা আয়, তাহলে এটা যোগ হবে। তা বলছে লভ্যাংশ হিসেবে জমা হয়েছে কিন্তু নগদ 750 টাকা লভ্যাংশ, এটাও আয়, তাহলে এটাও যোগ হবে। তাহলে যোগ করি আমরা, কত হয়? যোগ করলে আমাদের 31,500 টাকা হয়। কেমনে? এই দুইটার যোগফল 3,500 টাকা, তার যোগ করো, 31,500 টাকা হবে। তাহলে আনসার হবে কত? 31,500 টাকা। আশা করি আমরা বুঝতে পারছি একক জেরের অঙ্ক, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কারো সমস্যা হবে না। যাই হোক, বাকি এমসিকিউগুলো আমরা পিডিএফ পেয়ে যাব, সবাই প্র্যাকটিস করে নিব, এখানে আরও অনেক এমসিকিউ আছে। যদি সমস্যা হয় অবশ্যই কমার্স অফিসিয়াল গ্রুপের মধ্যে জানাবে, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যা আমরা এখন এমসিকিউ সলভ তো করছি, আমরা এখন ম্যাথ সলভ করব। সবাই রেডি হয়ে যাও ম্যাথ সলভ করার জন্য। আমরা মানে সিকিউ আর কি, সৃজনশীল প্রশ্ন সলভ করব।
আমরা আবার সিকিউ সলভে চলে আসছি। তাহলে আমরা দুইটা সিকিউ সলভ করবো আর কি। হ্যাঁ, একটা একক জের এবং একটা দ্বৈত জেরের। আচ্ছা, আমরা প্রথম সিকিউটা দেখতে পাচ্ছি, 1 নম্বরটা। আমরা একটু এটাতে দেখবো এখন। ঠিক আছে, কোশ্চেনটা দেখা যাচ্ছে। তো 1 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখবো। এখানে বলছে 2020 সালে 30 জুন তারিখে সাব্বির অ্যান্ড কোংকের নগদানবী মোতাবেক ব্যাংক জমা এত। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে একটা দেওয়া আছে নগদানবী মোতাবেক ব্যাংক জমা, তাই মানে এখানে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় তৈরি করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় তৈরি করব। এখানে বলছে কি, আচ্ছা এখানে কিছু লেনদেন দিয়েছে আর কি। হ্যাঁ, তো 1 নাম্বার প্রশ্নটা বলছে ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করো। তাহলে আমরা অবশ্যই পারবো। ব্যাংক সার্ভিস চার্জ কর্তন, এটা ক্রেডিট মেমোরান্ডামে আসবে না, কারণ এটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম। ব্যাংক পদে নোট পরিশোধ, এটাও আসবে না, সরি এটাও, হ্যাঁ এটাও আসবে না, কারণ এটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটা আসবে ক্রেডিট মেমোরান্ডামে। আর ব্যাংক জমাকৃত চেক অমর্যাদা আসবে না। ব্যাংক সুদ মঞ্জুর, এটাও আসবে কি ক্রেডিট মেমোরান্ডামে। তাহলে ক্রেডিট মেমোরান্ডামে কয়টা লেনদেন আসবে? 2টা। এই যে আমরা দেখতে পাচ্ছি এই 2টা লেনদেন, 7,200 টাকা। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা তো আমরা বুঝতে পারছি। এখন 2 নম্বর বলছে 1, 2, 3, 4 তথ্যের আলোকে, 1, 2, 3, 4 তথ্যের আলোকে জাবেদা দাও। এটা তো আশা করি সহজ। সার্ভিস চার্জ, হ্যাঁ ব্যাংক যখন সার্ভিস চার্জ দিবে, আশা করি জাবেদাটা আমরা জানি ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক পদে নোট পরিশোধ করছে, পদে নোট ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট, কারণ লভ্যাংশটা আয়। আর 4 নাম্বারটা কি, ব্যাংক কর্তৃক জমাকৃত চেক, আচ্ছা ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, তাহলে এটা জাবেদা প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি জাবেদাগুলো বোঝার কথা। শুধু 4 নাম্বার জাবেদা নিয়ে একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা যখন ব্যাংকে চেক জমা দিই, আমরা জাবেদা দিই ব্যাংক ডেবিট, দেনাদার ক্রেডিট, এটা আমরা জানি। এখন যখন চেকটা অমর্যাদাকৃত হয়েছে, জাবেদাটা উল্টা করে দিব, দেনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। আশা করি এটা বুঝতে পারছি। এখন হচ্ছে গ, কি বলছে, ব্যাংক বিবরণী। তাহলে এখানে যেহেতু একটাই অ্যামাউন্ট দেওয়া আছে 87,300, তার মানে একক জের, তাহলে একক জেরে আমরা করব। আচ্ছা, 27,300 টাকা লিখবো। লেখার পরে সার্ভিস চার্জ কর্তন, 1 নাম্বারটা আমরা দেখবো একটু। সার্ভিস চার্জ কর্তন, এটা ব্যয় বাদ যাবে। পদে নোট পরিশোধ, এটাও ব্যয় বাদ যাবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় আয় যোগ হবে। জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, ব্যয় বিয়োগ হবে। ব্যাংক সুদ মঞ্জুর, আয় যোগ হবে। তাহলে এখানে 2টা যোগ হবে, আর বলে সব বিয়োগ হবে। তাহলে আমরা একটু দেখি, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী। আচ্ছা একটু জুম করব। হ্যাঁ, 27,300 টাকা, এই যে 2টা যোগ হয়েছে আর 3টা বিয়োগ হয়েছে। পরেরটা হচ্ছে কি, পাস বই অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। আশা করছি একতরফা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা একটা দুতরফা ম্যাথ করব। আমরা একটা দুতরফা ম্যাথ করব, মানে কারণ দুতরফা ম্যাথে অনেকের সমস্যা হয়। আমরা তাই একটা দুতরফা ম্যাথ করতেছি। হ্যাঁ, কি রে, এখানে তো দুতরফা ম্যাথ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই তো সরি, দুতরফা বলে ফেলতেছি, দ্বৈত জের। এই যে উভয় জের বা দ্বৈত জের সেম কথা, এটা একটা সিনোনিম। তাহলে উভয় জের বা দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় কিভাবে করতে হয়, এটা আমরা এখন দেখব।
মুখ ফসকে বারবার বলে ফেলতেছি, তার জন্য দুঃখিত। এটা হবে দ্বৈত জের। হ্যাঁ, আমরা একক জের এটা এরকম করছি অঙ্ক, আশা করি একক জের নিয়ে আর কারোর সমস্যা হবে না। এখন আমরা দ্বৈত জের বা উভয় জের, একই কথা, হ্যাঁ এটা সিনোনিম, দ্বৈত জের পদ্ধতিতে কীভাবে করব সেটা আমরা এখন দেখব। এখন নগদান বই লেখা হয়নি এমন দফা, একবারে সোজা নগদান বই লেখা হয়নি, এই যে নগদান বই লেখা হয়নি বলে দিছি, আর নগদান বই লেখা হয়নি বলেই দিছে, তাহলে দুইটা দেওয়া আছে, তাহলে এই দুইটাই আনসার। ঠিক আছে, এটা একটা সোজা ম্যাথ ছিল। আচ্ছা, আরেকটা এখানে বলছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, আচ্ছা এই তো হচ্ছে এখানে দুইটা জিনিস দিছে নগদান লেখা, ব্যাংক সুদ, বিনিয়োগের সুদ। আচ্ছা যাই হোক, এরপরে আমরা এই যে দ্বৈত জেরের অঙ্কটা দেখব। এখানে বলছে যে উভয় জের, একক জেরও দিছে একটা, উভয় জেরও দিছে। আচ্ছা যাক, এখানে কোশ্চেন আমরা দেখলে বুঝতে পারবো এখানে কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাও দেওয়া আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক বিবরণী মানে পাস বই, তাহলে পাস বই অনুযায়ী ব্যাংক জমাও দেওয়া আছে, নগদান বই মোতাবেক ও ব্যাংক জমা দেওয়া আছে, তার মানে এটা উভয় জেরে করা যাবে বা দ্বৈত জের। হ্যাঁ, তা আমরা করব নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আমরা প্রথমে পাস বই অনুযায়ী ব্যাংক জমাটার সাথে হিসাব করব। তো পাস বই অনুযায়ী ব্যাংক জমার সাথে আমাদের যুক্ত হবে কি, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি বা ট্রানজিটে জমা, এই যে 25,000 টাকা, এটা যোগ হবে। আর ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি মানে বকেয়া চেক বা অপরিশোধিত চেক দেওয়া আছে, এই যে 7,000 টাকা চেক কাটা হয়েছে মানে ইস্যু করা হয়েছে, ভাঙানো হয়নি, বা অপরিশোধিত বা বকেয়া চেক, চেক কাটা হয়েছে মানে ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তাহলে এই দুইটা গিয়া হবে। এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার সাথে 4 নাম্বারটা 25,000 টাকা কি হবে, যোগ হবে, আর 2 নাম্বার 7,000 টাকা বিয়োগ হবে, তাহলে এই দুইটা যোগ বিয়োগ হবে। আমরা একটু উত্তর দেখিনি, এই যে 25,000 টাকা যোগ হয়েছে আর 7,000 টাকা বিয়োগ হয়েছে, তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। এবার হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার সাথে কি হবে, এটার সাথে ডেবিট মেমোরান্ডাম বিয়োগ হবে, ক্রেডিট মেমোরান্ডাম যোগ হবে। আচ্ছা, ডেবিট মেমোরান্ডাম আছে ব্যাংক কর্তৃক আদায়, আচ্ছা এই যে ক্রেডিট মেমোরান্ডাম কি হবে, যোগ হবে। তারপরে যে ব্যাংক সুদ, বিনিয়োগের সুদ, এগুলো হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম যোগ হবে, তাহলে এখানে যেহেতু ডেবিট মেমোরান্ডাম নাই তাহলে কিছু বাদ দেওয়ার অপশান নেই, তাহলে যোগ করতেই হবে। এই যে এখানে সবগুলোই যোগ হয়েছে, এই যে সবগুলো যোগ হয়েছে 4,000 টাকা, আর এদিকে এগুলো, তাহলে যোগ বিয়োগ করছে, যোগ বিয়োগ করার পরে উভয়ের উদ্বৃত্তটা কত আসছে, এই তো 1,43,000 টাকা, এই যে মিলে যাবে, দুটোটা যোগ বিয়োগ করলে মিলে যাবে, যদি মিলে যায় তাহলে আমার অঙ্কটা কি আছে, রাইট আছে। তাহলে আমরা দ্বৈত জের বা উভয় জের এর অঙ্ক করছি, আমরা একক জেরের অঙ্ক করছি। গত ভিডিওতে আমি একক জেরকে বলে একতরফা বলেছি এবং দ্বৈত জেরকে বলে দুতরফা বলেছি, এটা একটু তোমরা কারেকশন করে নিবে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। তা আশা করি ব্যাংক সমন্বয় বিবরণ নিয়ে সবার আর কোনো সমস্যা নাই, থাকলে দ্রুত একটু কমেন্ট বক্সে জানাও, আর না হলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। আর কালকে তোমাদের কিন্তু অবশ্যই ইংলিশ ক্লাস, রাইট ফ্রম ভার্বের উপরে অবশ্যই ক্লাসটা করবা, এইচএসসি 24-25 উভয়ের জন্য। আর এইচএসসি 24 তোমরা করতে পারো, তোমাদেরও উপকার হবে, শেষ মুহূর্তে একটা রিভিশন হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে দ্রুত একটু কমেন্ট বক্সে জানাও।
আর আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আচ্ছা, কারোর কোনো তাহলে প্রশ্ন নাই? তাহলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। আজকের মতো লাইভ সেশনটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর কালকে তোমাদের ইংলিশ ক্লাস অবশ্যই করবে সবাই। ধন্যবাদ সবাই।